দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগ মুহূর্ত। বাইরে কত কত মানুষের নানান হইচই, কথাবার্তা। দোতলা ঘরেও যেন তা স্পষ্ট শোনা যাচ্ছে। বিছানায় আধশোয়া হয়ে খাটের পাশে হেলান দিয়ে বসে আছে রূপা, চোখ দুটো মন্দ। বাইরের হইচইগুলো কানে আসলেও ভেবে চলছে গতকাল থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। ভাবনার অর্ধেকই জুড়ে রয়েছে তাসফি। ভাবতে চায় না সে ওই মানুষটাকে, তবুও যেন তার ভাবনায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কিছুক্ষণ আগেই রূপার বড়মা রুম ছেড়েছে। খাওয়াতে এসেছিল তাকে, জোর করেও কিছু খাওয়াতে পারেনি, একটু কিছু মুখে তোলেনি। আজকের এই দিনে মোটেও খেতে ইচ্ছে করেনি। খাওয়াতে না পারলেও বর্মা বুঝিয়ে গেছে রূপাকে, আর সেটা অবশ্যই তাসফির বিষয়ে। তাসফিকে বিয়ে করলে সে যে কতটা ভালো থাকবে এইটাই বুঝিয়েছে। এত কেয়ার, এত যত্ন, এত ভালোবাসা আর কোথাও পাবে না সে। গত রাত থেকে রূপার প্রতি তাসফির এত এত করা কেয়ার, যত্নের কথায় বুঝিয়ে গেছেন বড়মা। রূপা নিজেও যেন তাসফির ব্যবহারে কিঞ্চিত অবাক। সেই মানুষটা তাকে ভাবনায় রাখছে এটা ভেবেই সে অবাক। এত এত কাজের চাপেও সকালে নিজ দায়িত্বে রূপাকে ও তার ফুপিকে সাথে নিয়ে হসপিটালে যায় তাসফি। পোড়া ক্ষত খুব একটা গভীর না হলেও ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসে, সাথে ওষুধগুলো নিজ দায়িত্বে কিনে নিয়ে আসে। বাড়ি আসার পর ওষুধগুলো বুঝিয়ে টাইমলি খেতেও বলে। সেই সাথে রূপার প্রপার খেয়াল রাখার দায়িত্বটা মা, মামি ও রিফার ওপর গচ্ছিত রাখে। তবুও যেন স্বস্তি মিলে না তাসফি। একটু পরপর এসে তার কথা জিজ্ঞাসা করে মা ও মামির কাছে। এর অর্ধেকটা নিজে দেখলেও বাকি অর্ধেকটা বড়মা জানিয়ে গেছে রূপাকে। তাসফির ব্যবহারের কোনোটাই যেন যেন আন্দাজ করতে পারছে না রূপা। কি চায় ওই মানুষটা? নিজের ভাবনার মাঝেই রূপা বিড়বিড় করে বলে উঠল, কি চান আপনি তাসফি ভাইয়া? কেন করছেন এমনটা? চট করে চোখ মেলে তাকালো, উঠে বসলো বিছানায়। আবারও যে মাথা ব্যথার উপসর্গ দেখা দিল তার। এরা কিছু নতুন নয়, গত 3 বছরে অতিরিক্ত টেনশনের ফলে এই মাথা ব্যথার উৎসর্গ দেখা মিলেছে রূপার। ভাবনার মাঝে আবারও নিজ মনেই বলে উঠল, যে করে হোক তাসফি ভাইয়ার সাথে কথা বলতেই হবে আমার। উনি ঠিক কী চান জানতেই হবে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো রূপা। আবারও কানে এলো বাইরের বহু মানুষের নানান কথাবার্তার আওয়াজ। মুহূর্তেই মনটা ভার হয়ে উঠল রূপার। ভাবতে লাগলো, আজকের এই দিন, এই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। তাসফি ভাইয়ার সাথেও তো তার বিয়ে হওয়ার কথাটা উঠতো না, কিন্তু হচ্ছে। এর সবটাই তার সাথে ঘটছে। সময়ের সাথে এই পরিস্থিতি সত্যিই ভয়ঙ্কর ঠেকছে তার কাছে। এবার কান্না পেল রূপার। হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল। ধীরে ধীরে সেই কান্নার বেগ কমল না, বরং বৃদ্ধি পেল অধিক মাত্রায়। মিনিট 5 পর নিজ উদ্যোগেই থেমে গেল রূপা। সহসায় চোখ মুখে গায়ের ওড়না দিয়ে মুছে নিল। জানলা দিয়ে তাকিয়ে বেলাটা দেখে নিল। তারপর গায়ের ওড়নাটা মাথা সহ গায়ে ভালোভাবে পেঁচিয়ে ধীরে ধীরেই বেরিয়ে এলো রুম ছেড়ে। সারাদিন মোবাইলের মাঝে ডুবে থাকিস, অথচ মেয়েটার একটু খেয়াল রাখতে পারিসনি? ও তো রুমেই ছিল মা, কখন বেরিয়েছে? আমি তো মোবাইলে ঢুকে থাকলে সেই খেয়াল পাবে কখন? বেশ জোরেই রিফাকে ধমকে উঠল রূপার বড়মা শাহানা বেগম। বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন। একটু পর মাগরিবের আজানও পড়বে, অথচ অসুস্থ রূপা রুমে নেই। শুধু রুমে নয়, পুরো বাড়িতেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভর সন্ধ্যায় অসুস্থ শরীর নিয়ে মেয়েটা গেল কোথায়, সেটা ভেবে ভেবেই হয়রান তিনি। তার মধ্যে বাড়ি এত এত মেহমান। শাহানা বেগমের কাছে এসে বসলেন রেহানা। বড় ভাবিকে বলে উঠল, ওর আর দোষ কোথায় ভাবি? মেয়েটার খেয়াল তো আমরাই রাখতে পারলাম না। কোথায় যে গেল আমার মাটা? বাড়িতে এত এত আত্মীয় স্বজন, চারিদিকে নজর দিতে হচ্ছে। মেয়েটার দিকে কখন নজর দিতাম? তবুও বিকেলে এসে একবার দেখে গেছি। এই বদমাইশটাকে বললাম রূপার একটু খেয়াল রাখতে, আর ও কি না। বলেই একটু থামলেন উনি। জোরে একবার নিঃশ্বাস টেনে আবারও বলে উঠল, রেহানা, তাসফি, তাসফি কই গেল? ওই আমার একমাত্র ভরসা। ভাবি, তাসফি তো রূপার ছাদে নেই মামি।
এর মাঝেই বসার ঘরে উপস্থিত হলো তাসফি। বলে উঠল সে কথা। হতাশার নিঃশ্বাস ছাড়লেন শাহানা বেগম, আর ছেলেকে দেখিয়ে এগিয়ে এলেন রেহানা। ধীর কণ্ঠে বলে উঠলেন, বাড়ির বাইরেটা ভালোভাবে দেখছিস তো বাবা? সাগর, রাহাত দেখেছে, আশেপাশেও দেখেছে, কোথাও নেই। আমার মাটা অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল তাসফি? মায়ের চিন্তিত মুখে তাকালো তাসফি। মাকে কি বলে সান্ত্বনা দিবে ঠিক বুঝতে পারল না। সে নিজেও তো ব্যাপক চিন্তায় আছে মেয়েটার জন্য, কিন্তু দেখাতে পারছে না কাউকেই। অসুস্থ শরীর নিয়ে হঠাৎ গেল কোথায় সেটা যেন ঠিক ধরতে পারল না। মনে মনে রূপার প্রতি রাগ হতে লাগলো তাসফির। অধিকার থাকলে মেয়েটাকে সমানে পেলে ঠাটিয়ে এক চল লাগাতো সে। তার রাগের কিঞ্চিত ধারণা মেয়েটাকে বুঝিয়ে দিত। বাড়িসুদ্ধ লোকের তার রাগের ধারণা থাকলেও রূপার তা বিন্দুমাত্র পরিমাণেও নেই। থাকলে বাড়ির এতগুলা মানুষ সহ তাসফিকে এভাবে টেনশনে ফেলে গায়েব হতো না। নিজের রাগটা কন্ট্রোলে রাখতে চেয়েও তা যেন হালকাভাবে বেরিয়ে এলো। রূপার প্রতি হওয়া রাগটা ঝাড়ল মায়ের উপর। বলে উঠল, তুমি কি করলে আম্মু? আদরের ভাতিজির একটু খেয়াল পর্যন্ত রাখতে পারলে না? বাড়িতে এত এত কাজের লোক থাকতে কি এত কাজ থাকে তোমাদের? ওদের দেখিয়ে না দিলে কোন কাজটা করে বল? তাছাড়া এত এত মেহমান আসছে যাচ্ছে, বাইরেরটা তো তোরা সামলে নিলেও বাড়ির ভেতরে সবটাই তো আমাদের সামলাতে হচ্ছে। মেয়েটা কখন বেরিয়ে গেছে কিভাবে বুঝবো? আশ্চর্য, আম্মু বাড়িতে এতগুলা মেহমান সামলাচ্ছ, আর সে এতগুলো মেহমানের সামনে দিয়েই বেরিয়ে গেল, তোমরা তা ধরতেই পারলে না? কথার মাঝেই থেমে গেল তাসফি। হুট করেই কিছু একটা মনে পড়ে গেল যেন তার। মা মামিকে উদ্দেশ্য করে বলে উঠল, এক মিনিট, আমি হয়তো বুঝতে পেরেছি ও কোথায় গেছে। তোমরা টেনশন করো না, আমি ওকে নিয়ে আসছি। বলেই আর দাঁড়ালো না তাসফি, দ্রুত পায়ে বেরিয়ে গেল। এদিকে তাসফির কথা বলায় যেন স্বস্তি মিলল শাহানা বেগমের। রেহানা এটা ওটা বললেও থামিয়ে দিলেন তিনি। তাসফির প্রতি তার অগাধ বিশ্বাস আছে। ঠিক রূপাকে নিয়ে বাড়ি ফিরবে বলে আশ্বস্ত করলেন রেহানাকে। তাসফির ধারণাকৃত জায়গাতে এসেই দেখা মিলল রূপার। মাঝারি আকৃতির একটা গাছের নিচে হাঁটু মুড়িয়ে মাথা ঠেকে বসে থাকলো রূপাকে। মেয়েটাকে দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস পেরিয়ে এলো তাসফির বুক থেকে। ধীর পায়ে এগিয়ে গেল রূপার কাছে। পাশে দাঁড়িয়ে ভারী কণ্ঠে গম্ভীর গলায় বলে উঠল, বাড়ি চলো। চট করে মাথা তুলল রূপা। কিঞ্চিত কেঁপে উঠল হঠাৎ ভারী কণ্ঠের স্বরে। মাথা উঁচিয়ে তাকাতেই দেখতে পেল তাসফির চেহারা। উনি এখানে কিভাবে এলেন? মনে মনে ভাবতে লাগলো রূপা। চারিদিকে নজর পড়তেই নিজের করা প্রশ্নের উত্তরটা যেন নিজেই পেয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক থেকে আজানের প্রতিধ্বনি ভেসে আসছে, আর সে এখনও এখানে। নিশ্চয়ই বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তা করছে, আর বাড়িসুদ্ধ লোকের চিন্তা কমাতে তাকে খুঁজতে খুঁজতে তাসফি ভাইয়া এখানে। মনে মনে নিজ ভাবনায় ভেবে নিল রূপা। তবুও যেন কোনো হেলদোল দেখল না। সেভাবেই বসে তাকিয়ে রইল তাসফির দিকে। বোঝার চেষ্টা করল তাসফির মনোভাব, কিন্তু পারল না। মানুষটা কি রেগে আছে নাকি নেই ঠিক ধরতে পারল না সে। রূপার ভাবনার মাঝেই তাসফি আবারও বলে উঠল, কি বললাম শুনতে পাচ্ছ না? বাড়ি চলো। যাবা না মানে? বাড়ির প্রতিটা মানুষ তোমাকে নিয়ে চিন্তা করছে, আর তুমি বলছো যাবা না? না, যাব না আমি। বাড়িতে সারাক্ষণ ওই এক কথা মোটেও শুনতে ভালো লাগছে না আমার। এখানেই থাকতে চাই আমি, একটু স্বস্তি পেতে চাই। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল তাসফি। এই মেয়েটার জেদ অনেক, পুরোটাই তার মতো, সেটাও জানে তাসফি। কিন্তু এই ভর সন্ধ্যায় কিছুতেই রূপাকে এক মুহূর্ত এখানে রাখতে রাজি নয় সে। কড়া গলায় কিছু বলতে চাইল তাসফি, কিন্তু পারল না। মেয়েটার মায়ায় মাখা মুখে তাকিয়ে গত রাতের মতোই কান্নারত রূপার মুখে মায়ার জিনিসটা যেন জেঁকে ধরল তাসফিকে। মেয়েটা যে এতক্ষণ এখানে বসে বসে কান্না করেছে সেটা তার মুখে তাকিয়েই বোঝা যাচ্ছে। বেশ শান্ত স্বরেই তাসফি বলে উঠল, বিয়ের কথাটা আর কেউই উঠাবে না, আমি দেখব সেই বিষয়টা।
এখন চলো এখান থেকে, এখানে থাকা আর ঠিক হবে না। বললাম তো যাব না আমি, এখানে একটুখানি স্বস্তি পেতে চাই আমি। আমাকে রাগিও না রূপা, বাড়ি চলো এখন। চলে যান আপনি। কেন এসেছেন এখানে? কোন অধিকারে এসেছেন আমাকে বাড়ি নিয়ে যাবার জন্য? যাব না কোথাও আমি। রূপা, তুমি কিন্তু। হু হু করে কেঁদে উঠল রূপা। থেমে গেল তাসফি। মেয়েটার মনের অবস্থা কিছুটা হলেও যেন উপলব্ধি করতে পারছে, কিন্তু এই মুহূর্তে রাগটা যেন মাথায় চেপেছে তাসফির। রাগী কণ্ঠে কিছু বলতে চাইল তাসফি, কিন্তু তার আগেই কাঁদতে কাঁদতে রূপা বলে উঠল, কেন কেন আমাকে ছেড়ে চলে গেল এই মানুষগুলো? কেন অন্যের কাছে গচ্ছিত রেখে আমাকে এতিম করে এই মানুষগুলো চলে গেল? ওরা থাকলে তো আজকে এই দিনটা দেখতে হতো না আমাকে। জবাব চাই আমার ওদের থেকে। কেন আমাকে একা রেখে চলে গেল ওরা? সুপ্ত নিঃশ্বাস ছাড়ল তাসফি। হাঁটু গেড়ে বসে পড়ল রূপার সামনাসামনি। মেয়েটার কাঁধে এক হাত রেখে বলে উঠল, ওই মানুষগুলো কি তোমার এতটুকুই পাওনা ভাগ্যে ছিল রূপা? তাদের আদর, স্নেহ, ভালোবাসা এতটুকুই তোমার ঝুলিতে ছিল? একটু থামল তাসফি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠল, পৃথিবীর মায়া ত্যাগ করে তো আমাদের সবার যেতে হবে। মামা মামি হয়তো একটু আগেই গেছেন, আফসোস করছো কেন? বরং দোয়া করো তাদের জন্য। রূপা শুনল কিনা কে জানে, ফুপিয়ে কেঁদে গেল শুধু। হ্যাঁ, রূপার বাবা মা মারা গেছে 2-3 বছরের ব্যবধানে। তার বাবা বছর 3 আগে ও মা তার 1 বছরের ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজকেই তাদের বড় সড়ো করে মিলাচ্ছিল। বাড়ির এত এত মানুষের হইচই, আর তাসফি ও তার বিয়ের কথাগুলো যেন সহ্যই করতে পারছিল না রূপা। হঠাৎই মনে পড়ে যায় বাবা মার কথা, আর তখনই ছুটে আসে বাবা মায়ের কবরের কাছে। এখানেই একটা গাছের নিচে হাঁটু কেটে বসে কান্না করছিল রূপা। কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা বুঝতেই পারেনি যেন। তাসফি আর কিছু বলল না রূপাকে। বসা থেকে উঠালো, রূপার হাতটা শক্ত করে চেপে ধরল, বলল, এখন আর কোনো কথা শুনবো না, বাড়ি চলো। হাঁটতে পারবে তো? রূপা হ্যাঁ না কোনোটাই বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তাসফিও কিছু না বলে হাত ধরে হাঁটতে লাগলো। কয়েক ধাপ গিয়ে হঠাৎ থেমে গেল তাসফি। রূপার দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বলে উঠল, আর হ্যাঁ, এতিম শব্দটা যেন নেক্সট টাইম তোমার মুখে আর না শুনি। তখন ঠাটিয়ে এক চল লাগাতে আমার অধিকারের প্রয়োজন লাগবে না, আর যদি সেই অধিকারটা লাগে তবে সেটাও আদায় করেই ছাড়ব। এই তো রূপা আসছে, এবার বল বাবা কি বলতে সবাইকে এখানে ডেকেছিস? বড় মামার কথায় রূপার পানে একবার তাকালো তাসফি। সবার সাথে সেও যেন বেশ আগ্রহ নিয়ে আছে, ঠিক কী বলতে চায় তাসফি তা শোনার জন্য। আর সময় ব্যয় করল না তাসফি। বড় মামা ও বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমি রূপাকে বিয়ে করতে রাজি মামা। তো বন্ধুরা, পরবর্তী পর্ব আসছে। পরবর্তী পর্বে আসলেই কি তাসফি রূপাকে বিয়ে করতে রাজি? চলুন পরবর্তী পর্ব জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।